আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনার অবসর পরিকল্পনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের আল জাজিরাকে দেওয়া একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে শেখ হাসিনার অবসর পরিকল্পনা নিয়ে রাজনৈতিক পরিসরে জনপরিসরে নতুন করে আলাপ আলোচনা হচ্ছে যে শেখ হাসিনা অবসর, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি। বাংলাদেশের রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলেছিলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে তার শেষতম মেয়াদ চলছিল, এই যে মেয়াদটাতে তার পতন হলো, সেই পতনটায় তার নাকি শেষতম মেয়াদ চলছিল। নতুন করে ওই পদে আর তিনি প্রার্থী হতেন না, এমনটাই জানিয়েছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তবে এই সিদ্ধান্ত ঘোষণার আগেই বাংলাদেশের গণ অভ্যুত্থান হয় এবং সরকার বিরোধী আন্দোলনের চাপে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। বলা হচ্ছে পদত্যাগ করে, কিন্তু পদত্যাগ করেননি তিনি, দেশ ছেড়ে গেছেন। হাসিনা পুত্র জয় আমেরিকা থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। মায়ের রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা ফাঁস করেছেন সেই সাক্ষাৎকারে। হাসিনা অবসর নিলে আওয়ামী লীগের কি হবে সে প্রশ্নের উত্তর দিয়েছেন। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার ইস্তফাকেই বাংলাদেশের হাসিনা যুগের অবসান বলে ব্যাখ্যা করেছেন জয়। তার কথায়, আমার মায়ের বয়স হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে এটা তার শেষ টার্ম ছিল, তিনি অবসর নিতে চেয়েছিলেন। শেখ হাসিনার পদত্যাগে আওয়ামী লীগের নেতৃত্বে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন জয়। বলেছেন, এটা বাংলাদেশের সবচেয়ে পুরনো দল, 70 বছর হয়ে গিয়েছে, মাকে নিয়ে হোক বা মাকে ছাড়া দল চলবে, কেউ চিরকাল থাকে না। সজীব ওয়াজেদ জয় বলছেন যে মা আসলে অবসর পরিকল্পনায় করেছিলেন, তিনি অবসর পরিকল্পনা করেছিলেন, কিন্তু বাংলাদেশ জানে না, তার দল আওয়ামী লীগ জানে না, এবং বাংলাদেশ কি তার অবসর পরিকল্পনা, গোপন অবসর পরিকল্পনায় বলতে পারি, এটা এই গোপন অবসর পরিকল্পনার সাথে কি খাপ খেয়েছিল? আমি বাংলাদেশ বাদ দিলাম, তার দল আওয়ামী লীগ কি শেখ হাসিনার অনুপস্থিতি নিয়ে এটাই যে শেষ টার্ম ছিল প্রধানমন্ত্রী হিসেবে, কিংবা তিনি দল থেকে চলে যাবেন, এটাও কি এই পরিকল্পনাও কি ছিল? যদি থেকে থাকে তাহলে যারা আওয়ামী লীগ করেন তারা কি বলতে পারবেন যে দলের মধ্যে কোনো রকমের পরিকল্পনা ছিল যে বিকল্প নেতৃত্ব তৈরি? আমি যদি দেখি যে শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগে বিকল্প নেতৃত্ব, মানে আওয়ামী লীগ প্রধান হিসেবে কি নেতৃত্ব তৈরি হয়েছে? আপনি একজন কর্মী হিসেবে বলুন যে তৈরি হয়েছে, আমি বলবো যে তৈরি হয়নি। শেখ হাসিনাই আওয়ামী লীগ, শেখ হাসিনা মানেই আওয়ামী লীগ। এবং বাংলাদেশে পরিবারতন্ত্র বা পারিবারিক রাজনীতির প্রভাব আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, আমাদের উপমহাদেশে পরিবারতন্ত্র বা পারিবারিক রাজনীতির প্রভাব আছে, এবং এটি খুব সহসা যাবে না, যাওয়ার সম্ভাবনাও খুব কম। আপনি যদি দেখেন, এই যে বিএনপিতে দেখেন, বিএনপিতে জিয়াউর রহমান, খালেদা জিয়া, পরবর্তী তারেক রহমান এসছেন। তারেক রহমানের পরে যিনি আসবেন তিনিও কিন্তু ইতিমধ্যে ফেস করা শুরু করে ফেলেছেন, তারেক রহমানেরও পরবর্তী জেনারেশন। আমি এই জায়গাটায় আওয়ামী লীগকে একটু পিছিয়ে রাখতে চাই, কারণ শেখ হাসিনার পরবর্তী জেনারেশন সজীব ওয়াজেদ জয় কিংবা সাইমা ওয়াজেদ পুতুলও কিন্তু রাজনীতির জন্য এখনো তৈরি হননি। তারা বিশ্বের সর্বাধুনিক শিক্ষায় শিক্ষিত, বিশ্বের সর্বাধুনিক সংস্থায় কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন। সাইমা ওয়াজেদ পুতুল জাতিসংঘে কাজ করেন, কিংবা সজীব ওয়াজেদ জয় হার্ভার্ড থেকে পড়াশোনা করা মানুষ। পুতুলও বিশ্বের নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করা মানুষ। কিন্তু বাংলাদেশের রাজনীতি তো ভিন্ন। আমি এক কথাই বলবো, সাইমা ওয়াজেদ পুতুল কিংবা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের রাজনীতির যে পঙ্কিলতা, মানে এই পঙ্কিলতা তাদের মাথায় নেই। এই যে তাদের নামে আজকে অপকর্ম ছড়ানো হয়, এই অপকর্মগুলা প্রশ্নই আসে না। তাদেরকে এটা স্বীকার করতে হবে, তাদের নাম ভাঙিয়ে, বিশেষ করে সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে চলেছে, নাম ভাঙিয়ে কাজ হয়েছে, কিন্তু সজীব ওয়াজেদ জয় এগুলোর সঙ্গে যুক্ত নয়। আমি যেটা বলছিলাম যে এই যে রাজনীতির কঠিন পথ, এই কঠিন পথের সাথে শেখ হাসিনা তার পরবর্তী জেনারেশন পুত্র বা কন্যাকে তৈরি করেছেন। আমি যদি এক কথায় বলি যে না, এখনো তৈরি করেননি। আমি বিএনপির উদাহরণ দিলাম, বিএনপিতে খালেদা জিয়া তারেক রহমানকে তৈরি করেছেন, বা তারেক রহমান নিজেই তৈরি হয়েছেন অনেক আগে থেকে।
সজীব ওয়াজেদ জয় সেইভাবে আসেননি, তৈরি হননি। তার উপদেষ্টা ছিলেন, আইসিটি উপদেষ্টা ছিলেন, দলের প্রাথমিক সদস্য পদে ছিলেন। কিন্তু হঠাৎ করে যদি এখন রাজনীতিতে আসেন, রাজনীতির এই পঙ্কিলতার পথ বুঝতে তার আরো কমপক্ষে 5 বছর সময় লাগবে যদি তিনি অ্যাক্টিভ পলিটিক্স করেন। সেই বিচারে আজকে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা অবসরের কথা বলেন, অবসর পরিকল্পনার কথা বলেন, সেটি আসলে আওয়ামী লীগের জন্য সুখকর হবে না। আওয়ামী লীগের জন্য এটি ব্যথার বেদনা। যদি শেখ হাসিনার অবসর পরিকল্পনা থেকেও থাকতো, সেটা যদি নির্দ্বিধায় মানে কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়া ক্ষমতা হস্তান্তর করে এই 5 বছর মেয়াদ পূরণ করতেন, এবং এই সময় নিশ্চয়ই তিনি হয়তো তৈরি করে ফেলতেন তার পুত্র কন্যাদেরকে। কিন্তু সেই সুযোগটা পেলেন না। 24-এর 7 জানুয়ারি ইলেকশন করবার 8 মাসের মধ্যে তার পতন হলো। যেহেতু সুযোগটা পেলেন না, তখন যদি তার অবসরের পরিকল্পনা থেকেও থাকে, এই অবসর পরিকল্পনা কমপক্ষে আরো 5 বছর এক্সটেন্ড করতে হবে। আওয়ামী লীগের জন্য কমপক্ষে আরো 5 বছর আওয়ামী লীগ প্রধান হিসেবে শেখ হাসিনার থাকতেই হবে, কমপক্ষে, আরো বেশি যদি হয়। কারণ তার বয়স হয়েছে, তার শরীর কত দূর কত সময় আর সাপোর্ট করবে এটি একটি বিষয়। কারণ 2 নেত্রীর এক নেত্রী ইতিমধ্যে খালেদা জিয়া কিন্তু পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, প্রায় সমবয়সী তারা। কাজেই একজন বিদায় হয়েছেন, আর একজন থাকতে পারেন, আরো 10-20 বছর থাকতে পারেন। এটি সম্পূর্ণ মহান আল্লাহর উপর নির্ভর। তো কাজে আওয়ামী লীগের জন্য শেখ হাসিনা এই মুহূর্তেও এখন পর্যন্ত প্রয়োজনীয়, এবং আরো কমপক্ষে 5-7 বছর প্রয়োজনীয়। এবং এই প্রয়োজনীয় সময়ে শেখ হাসিনা যদি তার পুত্রকন্যাকে রাজনীতিতে আনেন, বাংলাদেশে রাজনীতিতে না আনলে, না আসলে সেটি ভিন্ন বিষয়। আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, কিংবা আওয়ামী লীগের নেতৃত্ব কিভাবে গড়ে উঠবে আগামীতে, সেটি প্রকৃতি বলবে। কিন্তু যদি বঙ্গবন্ধু পরিবারের রাজনীতিতে থাকতে হয়, তাহলে সেই পরিবারের বর্তমান কাণ্ডারি শেখ হাসিনার কমপক্ষে 5-7 বছর থেকে তার পুত্র কন্যাদেরকে তৈরি করতে হবে। রাজনীতির এই যে কানা গলি, রাজনীতির এই যে পরতে পরতে প্যাচের গলি, এই প্যাচের গলিগুলো চেনাতে হবে। আজকে যদি না চিনিয়েই তিনি তার পুত্রকন্যাদের রাজনীতির মাঠে নামিয়ে দেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতি পদে পদে মুখ থুবড়ে পড়বে। সেই বিচারে আমি আবারও বলবো যে শেখ হাসিনার যদি পরিকল্পনা থেকে থাকে, বিশেষ পরিস্থিতির কারণে যেহেতু ক্ষমতা নিয়ে মুখ থুবড়ে পড়তে হয়েছে 8 মাসের মধ্যে, স্বাভাবিকভাবে 5 বছর আরো তার দলীয় প্রধান হিসেবে পদ এক্সটেন্ড করতে হবে, বা দলীয় প্রধান হিসেবে আরো 5 বছর থাকতে হবে, পারলে আরো বেশি 5-10 বছর আরো থেকে তার যোগ্য উত্তরসূরি তৈরি করতে হবে। কারণ এখনো কিন্তু তৈরি নয়। আমি বারবার একটা কথা বলি যে শেখ হাসিনা আওয়ামী লীগ চালিয়েছেন, 4 দশকের বেশি সময় আওয়ামী লীগ চালান। তার সেকেন্ড ম্যানকে আমি কিন্তু দীর্ঘদিন ধরে আমি খুঁজে পাই না। আজও খুঁজছি, আজও খুঁজে পাচ্ছি না। কাজে তৈরি করে তারপরে অবসরে যাওয়াটাই, অবসর পরিকল্পনা করাটাই আওয়ামী লীগের জন্য এবং সর্বোপরি দেশের জন্য মঙ্গল। আমার ক্ষুদ্র জ্ঞানে সেটি মনে হয় এই মুহূর্তে। সম্মানিত দর্শক, বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা, সেই আল জাজিরার সঙ্গে জনাব সজীব ওয়াজেদ জয়ের একটি সাক্ষাৎকার এখন রীতিমতো ভাইরাল, টক অফ দ্য কান্ট্রি। এবং সেই যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে তিনি যে সকল বক্তব্য দিয়েছেন, সেগুলোর ভিডিও ক্লিপ, অডিও ক্লিপ, ছবি, এগুলোতে সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় চলছে। প্রথমে 2-1 ঠাট্টা করার চেষ্টা করেছিল, কিন্তু 99% মানুষ জয়ের এই সাক্ষাৎকার আল জাজিরার সঙ্গে ইতিবাচকভাবে নিয়েছে। সেখানে জয়ের বডি ল্যাঙ্গুয়েজ, তার ড্রেস কোড, অর্থাৎ তার যে পোশাক, তার পোশাকের কালার কম্বিনেশন, তার হেয়ার স্টাইল, অর্থাৎ তিনি যেভাবে চুল কেটেছেন, শেভ করেছেন, যেভাবে বসেছেন, পায়ে যে জুতোটি পরেছেন শো, তার কালার, তারপরে যে মোজা পরেছেন, সক্স, সব মিলিয়ে একেবারে জুতোর তলা থেকে শুরু করে একদম মাথার চুল পর্যন্ত সব কিছু নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে সামাজিক মাধ্যমে। অনেকে বলার চেষ্টা করছেন যে না, একটা অ্যাটিটিউড, বাপের বেটা, নেতা হওয়া তো এরকমই হওয়া উচিত। তৃতীয় বিশ্বে তো এই ধরনের স্মার্ট লোক একজনও নেই।
আমার কাছে মনে হতো যে কাতারের যে বর্তমান আমির, তিনি এই আমির হিসেবে দায়িত্ব পালন করার আগে কোট টাই পরে তিনি যে সকল ছবি তুলতেন, ঠিক সেখানে নিদারুণ একটি স্মার্টনেস ছিল। বারাক ওবামা, বিল ক্লিন্টন, তাদের পোশাক পরিচ্ছদে অসাধারণ স্মার্টনেস ছিল, বা এখনও আছে। তো সেই দিক থেকে মানে জয়ের যে অভিব্যক্তিটা ফুটে উঠেছে ওই ছবিতে, অর্থাৎ আল জাজিরার সাংবাদিক, তিনি যথেষ্ট স্মার্ট, ইন্ডিয়ান জেন্টলম্যান। তার পোশাক, তার ড্রেস কোড, তার বসার ভঙ্গি সব মিলিয়ে অসাধারণ। মানে ওই আল জাজিরার সাংবাদিকটিও যে কোনো মানে যাকে বলা হয় সাংবাদিকের জন্য অনুকরণীয় একটি মডেল হতে পারেন আগামীতে। এরকম স্মার্ট সাংবাদিক খুব অল্প দেখা যায়, এবং তার বিপরীতে যেভাবে জনাব সজীব ওয়াজেদ জয় বসেছেন, এটি এখন রাজনীতির জন্য মডেল হয়ে পড়েছে। আর তার বিপরীতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান যে সকল রাজনীতিবিদ রয়েছেন, অনেকে বলার চেষ্টা করেছেন যে জয়ের মতো এত মেকআপ, গেট আপ, স্মার্টনেস অন্য কোনো পলিটিশিয়ানের নেই। তো আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম এই ছবিটা নিয়ে, আপনাদের মতামত চেয়েছিলাম। ও মাই গড! মানে আমি যখন এই ভিডিওটি করছি তখন দেখা গেল যে প্রায় 50 লাখ লোক এটি দেখেছে খুব অল্প সময়ের মধ্যে। প্রায় 1.25 লাখ লোক লাইক দিয়েছে, 20,000-এর উপর কমেন্ট হয়েছে, আর শেয়ার যে কত হয়েছে আমি বলতে পারবো না। তখন আমার কাছে মনে হলো এই বিষয়টি নিয়ে ভিডিও করা উচিত। এখন সেই ভিডিওটি কি জয়ের দালালি করব, জয়কে তেল মারবো, আওয়ামী লীগের দালালি করব, নাকি কি করব? দালালি করাটা আসলে আমার কাছে কেন যেন কখনো হয়ে ওঠেনি। ফুটফাট অনেক কথা বলেছি, কারো পক্ষে গিয়েছে, বিপক্ষে গিয়েছে, আর যে যার মতো করে এটাকে মূল্যায়ন করার চেষ্টা করেছে। তো কাজেই এই যে জয়ের যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের বিষয় নিয়ে, তার ছবি নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে এত মাতামাতি হচ্ছে কেন, এটার সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে প্রথমে আলোচনা করি। প্রথমত হলো যে জয় বা তার পরিবার, তারা তো বাংলাদেশ থেকে উচ্ছেদ হয়ে গেছেন। এই 17 মাসের মাথায় তাদের নাম গন্ধ বাংলাদেশে আসার কথা নয়। তাদের চেহারা দেখলে আমাদের বমি হওয়া উচিত, তাদের কথা শুনলে আমাদের গায়ে কিড়বিড় কিড়বিড় করা উচিত। তাদের কথা যদি কেউ আমাদের সামনে বললে মানে মুহূর্তের মধ্যে আমাদের মুখ ফিরিয়ে নেওয়া উচিত। এই তো হওয়া উচিত। যে ন্যারেটিভ গত 17 মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, জয়ের বিরুদ্ধে তোলা হয়েছে, 15 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, হাজার হাজার মানুষ মেরে ফেলা হয়েছে, দেশের 12টা বাজি দেওয়া হয়েছে। তো এই বাইরে তাদেরকে যারা পরাজিত করেছে তারা এখন রাষ্ট্র ক্ষমতায়, তো সেখানে তাদের নাম আসবে কেন, জয়কে নিয়ে এত মাতামাতি হবে কেন? এটার মনস্তাত্ত্বিক কারণ কি? কারণটা হলো, প্রথমত এখন যারা আছে তাদের ব্যাপারে জনগণ খুশি নন। 2 নম্বর হলো যে জনগণ এখন যারা আছেন তাদের কাছ থেকে যে আশা করেছেন সেখানে বারবার আশাভঙ্গ হয়েছে তাদের। থার্ডলি হলো আগামীতে যাদের ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি হয়েছে তাদের ব্যাপারেও জনগণ কোনো ভালো কিছু কল্পনা করতে পারছে না। তো এই ক্ষেত্রে মনের ঝাল মেটানোর জন্য, নিজেদের রাগ এবং ক্রোধ মানে দেখানোর জন্য তারা মডেল হিসেবে জয়কে সামনে নিয়ে আসছে। এটা যে শতভাগ জয়ের প্রতি তাদের কারো আনুগত্য আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, নট লাইক দ্যাট। মানে জয়কে সামনে এনে মানে প্রতিপক্ষকে তারা দমন করতে চাচ্ছে, প্রতিপক্ষের মনে ঈর্ষা তৈরি করতে চাচ্ছে। এটা একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। যেমন দেখা গেল যে সতীনের ছেলে দেখলে যেভাবে মানে মানুষের রাগ হয়ে যায়, তো তদ্রূপ এখন জয়কে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে কোনো কথা বললে বর্তমান সরকারের যে একটা রাগ হবে, ক্রোধ হবে, এবং এটা দেখে এই সরকারের ব্যাপারে যারা হতাশ তাদের মনে খুব আনন্দ লাগবে। এই কারণে এই জয়কে নিয়ে এই মুহূর্তে মানুষের মনস্তাত্ত্বিক, এটা মানুষ বলতে কি আওয়ামী লীগের বাইরের মানুষ, আওয়ামী লীগের লোকজন তো মরে গেলেও জয়কে ভালোবাসবে, শেখ হাসিনাকে ভালোবাসবে, বঙ্গবন্ধুকে ভালোবাসবে। আমি আওয়ামী লীগের বাইরের লোকের কথা বলছি, আমজনতা। তো এই আমজনতা যে আধিক্ষেত্তা দেখাচ্ছে সেটা মূলত বর্তমান যারা আসছে এবং আগামীতে যাদের আসার সম্ভাবনা হয়েছে তাদের প্রতি মানুষের অবিশ্বাস, অনাস্থা, হতাশা ইত্যাদি থেকে এই জিনিসটি হচ্ছে। এটা হলো প্রথম একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো আন্তর্জাতিক গণমাধ্যম কেন এখন জয়, শেখ হাসিনা, আওয়ামী লীগকে নিয়ে মাতামাতি করছে, সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এর পিছনে আন্তর্জাতিক রাজনীতি, তাদের যে থিম, তাদের যে চিন্তা চেতনা। আপনারা জানেন যে এই আল জাজিরাই কিন্তু একটা সময় প্রাইম মিনিস্টার্স মেন করেছিল, তো প্রধানমন্ত্রীর কাছের লোক, এবং একাধিকবার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে হইচই ফেলে দিয়েছিল। এবং
শেখ হাসিনাকে যথেষ্ট বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। তো সেই আল জাজিরা কেন এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে লেগেছে? বিএনপি নিয়ে কেন তারা মাতামাতি করছে না? আওয়ামী লীগকে কেন তারা আবার হাইলাইটে নিয়ে আসছে? এর পেছনে মধ্যপ্রাচ্যের রাজনীতি, এর পেছনে আমেরিকার রাজনীতি, এর পেছনে ভারতের রাজনীতি অনেকাংশে জড়িত। থার্ডলি, এই সাক্ষাৎকারে কতগুলো পয়েন্ট সামনে এসেছে। সেই পয়েন্টের মধ্যে যে বিষয়গুলো আমার সবচেয়ে প্রথম নজরে এসেছে সেটি হলো জয় খুব স্ট্রেট এবং ফরওয়ার্ড ওয়েতে যেভাবে উত্তর দিয়েছে আমি এটা কল্পনাও করতে পারিনি। যেমন বলা হয়েছে যে তার মায়ের রাজনীতি কি শেষ? তিনি বলেছেন সম্ভবত শেষ, কারণ তিনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, তার বয়স হয়ে গেছে। এই যে সাহস, এই শক্তি, এই কথাটি যদি জনাব তারেক রহমান সাহেব 2018 সনে বলতে পারতেন জয়ের মতো করে, তাহলে বেগম খালেদা জিয়ার জন্য অনেক ভালো হতো এবং তাকে সম্ভবত জেলে যেতে হতো না। যখনই তাকে ক্ষমতার কেন্দ্রে রাখা হয়েছে তখন আওয়ামী লীগের যত রাগ ক্রোধ বেগম জিয়াকে নিয়ে চলে এসছে। বেগম জিয়া যদি বলতেন যে আমি রিটায়ার্ড করলাম, এখন থেকে আমার সব রাজনীতি জনাব তারেক রহমান সাহেব দেখবেন, তাহলে তাকে জেলে যেতে হতো না, শিওর। তো সেই জায়গাতে হঠাৎ করে জয় এই যে একটা সিদ্ধান্ত দিলেন, বললেন, এটার পিছনে তার ডিপ্লোম্যাটিক নলেজ, দলের যাকে বলা হয় গ্রুমিং, নাকি তিনি তার যে ভিতরে যে অন্তর্নিহিত যে ক্ষমতা সেটা থেকে বললেন, এটা আপনারা একটু চিন্তা করে দেখবেন। এই যে তাকে শেখ হাসিনাকে রিংয়ের বাইরে দেওয়া এবং তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষদেরকে তিনি নিষ্ক্রিয় করে দিলেন যে তিনি বয়স হয়ে গেছেন, আর রাজনীতিতে তিনি থাকবেন না। এই গেল এক। তারপর তার মাকে ডিফেন্ড করার এবং জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং গণহত্যা, এই বিষয়গুলো নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য আপনি স্বীকার করেন বা না করেন, কিন্তু এই বক্তব্যের যে যুক্তি, সেই যুক্তি আপনি অস্বীকার করতে পারবেন না। আমাদের দেশের লোক বন্দুককে ভয় পায় জমের মতো, লাঠি বাঁশিকে ভয় পায় জমের মতো। আমরা এখন দেখেন একেবারে তরুণ প্রজন্মের যারা নেতা রয়েছেন তাদের ভয়ে আমরা কিভাবে থরথর করে কাঁপছি। যে ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাতের আমির জনাব তারেক রহমান সাহেব এই কয়দিন আগে 17-18 মাস আগে ছিলেন মজলুম, এখন আমরা তাদের ভয়ে কাঁপছি, তাদেরকে তোয়াজ তদবির করছি, তাদেরকে ভবিষ্যৎ রাজা উজির মন্ত্রী বানিয়ে আমরা তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। তো সেখানে অত্যন্ত প্রতাপে, প্রচণ্ড প্রতাপে শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তো তিনি ইচ্ছা করে তো অনেক মন্দ কাজ করতে পারেন। ইরানের দিকে তাকান না কেন? একটি ক্ষমতাধর রাজনৈতিক দলের অনেকগুলো অপশন থাকে। ইরান তার মিলিটারি দিয়ে নির্বিচারে গুলি চালিয়েছে, হাজার হাজার মানুষ মেরে ফেলেছে। এরপরে যখন জনগণ রাস্তায় নেমে এসেছে সরকারের বিরুদ্ধে, তার কাউন্টারে সরকার তার পক্ষের যারা লোকজন রয়েছে তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। কয়জন মরবে, কয়জন ড্যামেজ হবে, ডাজ নট ম্যাটার, এগুলো নিয়ে তারা চিন্তাই করেনি। সমস্ত দেশ ব্ল্যাক আউট করে দিয়ে তারা সেই কাজগুলো করেছে, ফলে সারা বিশ্ব স্টপ হয়ে গেছে, চক্রান্তকারী স্টপ হয়ে গেছে এবং ইরান এখন নিয়ন্ত্রিত একটি রাষ্ট্র। তো সেই কাজটি কেন শেখ হাসিনা পারবেন না? তার তো লোকজনের অভাব ছিল না, তারপরে তার পুলিশে, তার সেনাবাহিনীতে তার অনুগত লোকের অভাব ছিল না, কেন তিনি সেই কাজটি করেনি? সেটাকে পয়েন্ট আউট করার চেষ্টা করেছেন যে তিনি এটা চাননি। তিনি যদি করতে চাইতেন তাহলে তিনি এখন ক্ষমতায় থাকতেন। এর চেয়ে সহজ সরল বাংলায় আর কোনো উত্তর হতে পারে না। এবং কথাটি তিনি ইংরেজিতে বলতে গিয়ে যে শব্দ চয়ন করেছেন এবং যেভাবে তার চোয়ালকে তিনি দৃঢ় করেছেন, এবং তিনি যখন সে সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন তখন তার ডান হাতটি যেভাবে উঠেছিল, তিনি তার 5টি আঙ্গুল স্বাভাবিকভাবে রেখে তিনি তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন হাত নেড়ে নেড়ে। কিন্তু যখন তার এই মায়ের এই প্রসঙ্গটি আসলো তখন মুহূর্তের মধ্যে তিনি যাকে বলা হয় দৃঢ় হয়ে গেলেন, স্বাধীনচেতা হয়ে গেলেন। বাঘের গর্জনের মতো তিনি গর্জন দেওয়ার চেষ্টা করলেন এবং যেভাবে বাঘ শিকার করার সময় হঠাৎ করে তার থাবার মধ্যে থেকে নখগুলো বের করে নিয়ে আসে, ঠিক সেইভাবে তিনি তার 5টি আঙ্গুলের মধ্যে 4টি আঙ্গুলকে মুষ্টিবদ্ধ করে তার যে তর্জনী, সেই তর্জনীটিকে তিনি উঁচিয়ে পয়েন্ট আউট করলেন, যেটাকে আমরা মানে ইংরেজিতে যেটিকে বলি পয়েন্ট ম্যান। ওই আঙ্গুলকে বলা হয় পয়েন্ট ম্যান। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছি না, হোয়ার ইজ এ থামকিন, হোয়ার ইজ এ থামকিন, হেয়ার আই অ্যাম, হাউ আর ইউ টুডে স্যার, ভেরি গুড, এরকম একটা কবিতা বলছি না? তো বুড়ো আঙ্গুল এটাকে থামকিন, আর ওটাকে বলা হয় পয়েন্ট ম্যান। আপনি যখন কোনো একটা জিনিস সুনির্দিষ্ট করে পয়েন্ট আউট করতে চান, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চান, কাউকে খোঁচা দিতে চান, কানে আঙুল দিতে চান, তখন আপনি যে আঙুলটি ব্যবহার করেন সেটাকে বলা হয় পয়েন্ট ম্যান। এবং ঠিক ওই জায়গাটাতে এই পয়েন্ট ম্যান দিয়েই কিন্তু বন্দুকের
ট্রিগার টিপে, এই আঙ্গুল উঁচিয়ে মানুষকে ধমক দেওয়া হয়, এই আঙ্গুল উঁচিয়ে মানুষকে ডাকা হয়। কেমন আপনি দেখেন কাউকে যদি কোনো প্রিয়সীকে বা প্রিয়জনকে যখন আপনি কাছে ডেকে আনবেন তখন কোন আঙ্গুল বাঁকা করে আপনি ডাকবেন কেমন, আর কোন আঙ্গুল দিয়ে আপনি ঘিয়ে উঠাবেন এই পয়েন্ট ম্যান দিয়ে। তো উইদিন ফিউ সেকেন্ড তারেক রহমান সাহেব যে কাজটি কোনোদিন করেননি সেই কাজটি জয় করেছেন। উইদিন ফিউ সেকেন্ড তিনি তার 4টি আঙ্গুলকে একেবারে মুষ্টিবদ্ধ করে একটি আঙ্গুলকে তিনি পয়েন্ট আউট করেছেন এবং সুনির্দিষ্ট করে সেই মানুষকে যেভাবে বলেছেন, সেই আল জাজিরার যে সাংবাদিক তিনি রীতিমতো থতমত খেয়ে গেছেন, বেকুব হয়ে গেছেন। আর এই বিষয়টি সাধারণ মানুষ কিন্তু লুফিয়ে নিয়েছে এবং এটার মধ্যেই তারা একজন স্টেটসম্যান, এই জয়ের স্টেটসম্যান এই যোগ্যতাটা খুঁজে পেয়েছেন। জয়ের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে, তার মধ্যে যে ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি রয়েছে এবং সেই ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটির কারণে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে তিনি প্রকৃতিগতভাবে যে রেসপন্ড করতে পারেন, তাকে যে শিখিয়ে দিতে হয় না, তাকে যে বলে দিতে হয় না, তার ভিতর থেকে অন্তর্নিহিত শক্তিগুলো যে বের হয়ে এসে শব্দ তৈরি করে, তাল তৈরি করে, লয় তৈরি করে, ছন্দ তৈরি করে, এটি এই সাক্ষাৎকারে ফুটে উঠেছে বলে আওয়ামী লীগের লোকজন মহা খুশি। আর আমজনতা তারাও এটাকে অস্বীকার করতে পারছে না। এরপর হলো তার যে একটা সুন্দর শরীর আছে, লম্বা শরীর আছে, পোশাক আশাক পরলে যে তাকে ভালো লাগে, আর তিনি পোশাক আশাক কেনার সময়, বানানোর সময় তিনি যে কালার ম্যাচ করতে পারেন, পছন্দ করতে পারেন, আবার এগুলো পরার পর তার যে ফিটিং ভালো হয়, কুঁচকে থাকে না, যেখানে সেখানে কুঁচকে থাকে না, তার জুতোটা মানে তার মুখের সঙ্গে মিলে না। অনেকের দেখবেন যে মুখ গোলগাল, জুতো পরছে লম্বা, অনেকের মুখ দেখবেন যে লম্বা, জুতো পরছে গোলগাল, ঢাউস আকৃতির একটা জুতো পরেছে। জুতো পরেছে তো সেই বিভিন্ন রং বেরঙের, সাদা জুতো পরেছে, লাল জুতো পরেছে, মানে বিশ্রী রকম দেখতে। হ্যাঁ, যেগুলো নিয়ে গান আছে, মানে দাদা বাবু যায় লাল জুতো পায়, দিদিরে সব কি যেন একটা গান আছে না, তাকিয়ে থাকে, এরকম অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো অনেকের দেখবেন। তো সেই দিক থেকে জয়ের যে ড্রেস কোড, সে যেভাবে বসেছেন, যেভাবে পায়ের উপর পা তুলেছেন, ক্রস লেগ, পায়ের উপর পা তোলার পরে বেশিরভাগ লোকের দেখবেন যে সে যে সক্স পরেছে, মোজাটা পরেছে, অনেক সময় শর্ট মোজা পরে পায়ের একটা অংশ দেখা যায়, গোড়ালির একটা অংশ দেখা যায়, লোম ঠোম বের হয়ে থাকে, ভীষণ রকম বিশ্রী লাগে। তো সেই দিক থেকে তার ওই যে ক্রস লেগ করার ফলে যে পরিমাণ প্যান্ট উঠেছে, তার সঙ্গে সঙ্গে তার সক্স সেটা ঢেকে দিয়েছে। আর সে যেভাবে লম্বা শরীর, সেই লম্বা শরীর সঙ্গে তার জুতার যে আকৃতি, তার যে ডিজাইন, এই পুরো জিনিসটা এমনভাবে ম্যাচ করেছে, মনে হচ্ছে যে মানে আপনি টম ক্রুজ বলেন, শাহরুখ খান বলেন, যারা এই মুহূর্তে খুব স্টাইলিস্ট দুনিয়াতে, তার সাথে জয়ের যে স্টাইলটা, সেই স্টাইলটা অনেকের কাছে দৃষ্টি আকর্ষণ করেছে। অনেক সময় তার চেহারার মধ্যে যে একটা ফ্রাস্ট্রেশন এসছে, তো সেই তুলনায় এবার দেখা গেল বেশ অবিচল, শান্ত এবং দৃঢ়। তো এই বিষয়গুলো নিয়ে ভীষণ রকম আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার প্রেক্ষিতে আগামীর গণতন্ত্র, আগামী রাজনীতি সব কিছুতে মানুষ যে জয়কে সম্পৃক্ত করার চেষ্টা করছে, আমি এর মধ্যে মন্দ কিছু দেখি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল আমি ভারতীয় হাইকমিশন নিয়ে কিছু কথা বলেছিলাম, যে ভারতীয় হাইকমিশনের স্টাফদের, ফ্যামিলি মেম্বারদের কেন দ্রুত ভারতে ফিরিয়ে নেওয়া হলো, এই বিষয়ে আমার আরো কিছু ইনফরমেশন আছে। আরো বলেছিলাম মিয়ানমার বাংলাদেশ সীমান্তে যে উত্তেজনা বিরাজ করছে সেটি নিয়েও কিছু আপডেট রয়েছে। এছাড়া আপনারা জানেন যে গত 19শে জানুয়ারি বাংলাদেশের ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক দিল্লি সফরে গিয়েছিলেন, সেখানে কিছু আপডেট রয়েছে। এবং সবশেষে আগামীকাল 23শে জানুয়ারি দিল্লিতে যে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের উদ্যোগে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেটাকে তারা বলছে প্রেস কনভারসেশন। সেখানে আওয়ামী লীগ সভানেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে কি থাকছে সেটি নিয়ে আজকে কথা বলবো। শেষ পর্যন্ত শুনবেন, অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকবে। প্রথমেই আমি একটু মিয়ানমার বাংলাদেশ সীমান্তে চলে যাচ্ছি। আমি খুবই অবাক হয়েছি জেনে যে 24 সালের জুলাই আগস্ট জঙ্গি অভ্যুত্থানে আরাকান আর্মি এবং ব্যাপক সংখ্যক রোহিঙ্গাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল এবং তখন আরাকান আর্মিকে অনেক কথা দেওয়া হয়েছিল যে যদি সরকার পরিবর্তন হয় তাহলে তাদের ব্যাকআপ দেওয়া হবে, আরো অনেক কিছু, রোহিঙ্গাদেরও এরকম অনেকগুলো শর্ত দেওয়া হয়েছিল। পরবর্তীতে বর্তমানে বাংলাদেশ সরকার একদিকে আরাকান আর্মিকে যে প্রতিশ্রুতি দেওয়া ছিল সেটি সম্পূর্ণ পালন করতে পারছে না, আবার রোহিঙ্গাদের যে দুটি সামরিক সংগঠন রয়েছে, সশস্ত্র সংগঠন রয়েছে, আরসা এবং আরএসও,
এই দুটোকে মিলিয়ে তাদের আবার মিয়ানমার সরকারের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। তো সব মিলিয়ে আবার আরাকান আর্মি এবং আরসা আরএসও এরা আবার পরস্পর মুখে দাঁড়িয়ে গেছে, অর্থাৎ খুব জটিল একটা অবস্থান তৈরি হচ্ছে। এবং ঠিক সেই সময় 4,640 জন পাহাড়ি যুবককে নিয়ে আরেকটা সশস্ত্র সংগঠন তৈরি করা হয়েছে, যেটার নামটা আমি ঠিকমতো জানি না, কিন্তু এরাও নানা রকমের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি মিয়ানমারের 12 জন ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। এই অপহরণের বিরুদ্ধে মিয়ানমার সরকারের পক্ষ থেকে ডিপ্লোম্যাটিক চ্যানেলে বাংলাদেশ সরকারকে একাধিকবার চিঠি লিখে জানানো হয়েছে এবং ওই 12 জন ব্যবসায়ীকে ফেরত চাওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো রকমের রেসপন্স জানানো হয়নি। এর ফলে মিয়ানমার সরকার ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছে। গত 8 দিনে বাংলাদেশ সীমান্তের এপাশ থেকে 46 বার রাখাইন স্টেটে ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলাটি চালিয়েছে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনগুলো। এই 46টি ড্রোন হামলা এবং এই ড্রোনগুলো তুরস্কের নির্মিত। সো এটিও মিয়ানমার সরকারের বিরুদ্ধে যে এই রোহিঙ্গাদের যে সশস্ত্র সংগ্রাম, তারই একটা নমুনা। সেটিরও একটা তীব্র প্রতিক্রিয়া হয়েছে মিয়ানমারে। মিয়ানমার সরকার সবকিছু মিলিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ এবং তার যারা আন্তর্জাতিক মিত্র রয়েছে তাদের সাথে আলোচনা করে তারা ঠিক করেছে যে এর একটা বদলা নেওয়া হবে, এবং বদলা হলো টেকনাফ এবং কক্সবাজার অঞ্চলে মিয়ানমার সরকারের পক্ষ থেকে আক্রমণ করা হবে, মাঝারি পাল্লার মিসাইল এবং ড্রোন অ্যাটাক যেটাকে বলে। গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরে ভারতের পক্ষ থেকে অনুরোধ করা হয় যেন যদি তারা কোনো আক্রমণে যায় সেটা যেন 48 ঘন্টার পরে করে। এই 48 ঘন্টার সময় ভারত চেয়েছিল এবং এই সময়ে ভারত তার সকল স্টাফদের ফ্যামিলি মেম্বারদের ফিরিয়ে নিয়ে গেছে। গতকালকের মধ্যে ঢাকা, চিটাগাং, খুলনা, গাজীপুরে অন্যান্য যেখানে যেখানে ভারতের দূতাবাসের কর্মরত স্টাফদের ফ্যামিলি মেম্বার ছিল তাদের সবাইকে ফিরিয়ে নেওয়া হয়েছে। সুতরাং এখন কাউন্টডাউন শুরু হয়ে গেছে যে মিয়ানমার যে কোনো সময়ে বাংলাদেশে অ্যাটাক করতে পারে, এবং এই অ্যাটাকের কারণ হলো যে বাংলাদেশ এন্ড থেকে নানানভাবে মিয়ানমার সরকারকে উত্ত্যক্ত করা হচ্ছে। ড্রোন হামলা করে, রোহিঙ্গা এবং আরাকান আর্মিদের দিয়ে রাখাইন স্টেটে যুদ্ধ করে, আবার এদিকে আরাকান আর্মি এবং রোহিঙ্গারা মুখোমুখি দাঁড়িয়ে আছে। এবং এই যে আরাকান আর্মিদের ব্যাক দেওয়া, এখন আরএসও এবং আরসাকে ব্যাক দেওয়া, এর সাথে কিন্তু বাংলাদেশের ডিজিএফআই সম্পৃক্ত আছে বলে অভিযোগ রয়েছে। এমনকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও এদের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। এছাড়া একজন শিশু উপদেষ্টা ছিলেন যিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যাকে আপনারা বলেন যে বয়স কম। এই যে পাহাড়িদের প্রশিক্ষণ দেওয়া, বিভিন্ন সশস্ত্র গ্রুপকে ট্রেন আপ করা এবং এই জঙ্গিদের প্রশিক্ষণ দেয়, সব কিছুর সাথে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সে জড়িত। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে যদি কোনোদিন গ্রেপ্তার করা হয় তাহলে এই জঙ্গি প্রশিক্ষণের নেটওয়ার্কটার সব কিছু পাওয়া যাবে। এবং আপনারা জানেন সে বলেছে যে জুলাই আগস্টের বিপ্লব যদি সফল না হতো তাহলে তাদের সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ছিল। তার মানে এটা যে তারা যে বিপ্লব বলছে এটা আসলে ছিল একটা জঙ্গি অভ্যুত্থান। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যখন টান টান উত্তেজনা, তখন আমরা হঠাৎ দেখলাম যে বাংলাদেশের ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক, যিনি পশ্চিমা বিশ্বের যত রাষ্ট্রদূত আছে বাংলাদেশে তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র, এবং যিনি রাষ্ট্রদূত হবার আগেও 2012 থেকে 2016 সাল পর্যন্ত ব্রিটিশ দাতা সংস্থা ডিএফআই এর প্রধান হিসেবে বাংলাদেশে কাজ করেছেন। এবং তিনি এই হঠাৎ করে কেন দিল্লি গেলেন এটি নিয়ে অনেক কানাঘুষা ছিল, কিন্তু পরে যেটা জানা গেল যে তিনি আসলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে চেয়েছিলেন যে বাংলাদেশে যে 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচন হওয়ার কথা, সেই প্রহসনের নির্বাচনের ব্যাপারে ভারতীয় সরকারের দৃষ্টিভঙ্গি জানার জন্য তিনি চেষ্টা করেছিলেন। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সারা কুকের এই আবেদনকে প্রত্যাখ্যান করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা কুকের সাথে কেউ দেখা করতে রাজি হননি। নোবডি গেভ হার অ্যান অ্যাপয়েন্টমেন্ট।
সালে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন ঢাকায় ড্যান মোজেনা গিয়েছিলেন ভারতে, এবং তখনও নির্বাচনের আগে ভারতের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে তিনি কথা বলতে চেয়েছিলেন, এবং তখন তিনি জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদার একজন, যিনি বাংলাদেশ এবং মিয়ানমার ডেস্ক দেখতেন, তার সাথে মিটিং করেছিলেন। কিন্তু এবার সারা কুকের সাথে কেউ দেখা করেনি। সারা কুক একটা রাউন্ড টেবিল বৈঠকের নামে দুইজন প্রাক্তন ভারতীয় কূটনীতিক, একজন একাডেমিক এবং একজন সাংবাদিকের সাথে দেখা করেছেন, এবং সারা কুক বলেছেন যে বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, ভেরি গুড ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এবং তিনি বলেছেন 12ই ফেব্রুয়ারি একটা গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি ইনক্লুসিভ নিয়ে কোনো কথা বলেননি, কিন্তু তিনি এই কথা বলার সাথে সাথেই ভারতীয় পক্ষ থেকে কিন্তু প্রতিবাদ হয়েছে। ভারতীয় পক্ষ থেকে বলা হয়েছে সেখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হচ্ছে। সেই অবস্থায় সারা কুক কি করে বলেন যে ভেরি গুড ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন? এই পিটার হাস, সাবেক মার্কিন রাষ্ট্রদূত, এই সারা কুক, এরা কিন্তু 2023 সালে বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার, এই পার্টিসিপেটরি ইলেকশন, ভায়োলেন্ট ফ্রি ইলেকশন, এসব নিয়ে গলা ফাটিয়ে ফেলেছিল। কিন্তু এখন তারা কিন্তু ভুলেও সেই সব কথা আর বলে না, বরং তারা ভারতের অ্যাটিটিউড জানতে গেছে, কারণ বাংলাদেশ থেকে তাদের মিত্র এই জামাত ইসলামী, বিএনপি, তাদের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে যে এই নির্বাচনে ভারতের অবস্থানটা কি হয়। তো সারা কুক আজকে সম্ভবত ফিরে যাবার কথা। এই পশ্চিমা বিশ্বের অন্যতম প্রতিনিধি বাংলাদেশে সারা কুকের অবস্থানটা দেখে খুবই বিস্মিত হলাম। বাট তারা একদিকে গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, আবার বাংলাদেশে যে একটা প্রহসনের নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের পক্ষে আবার দালালি করতে যায়। সবশেষে আগামীকাল সন্ধ্যা 6টায় দিল্লির সময় যে এফসিসি আয়োজিত যে প্রেস কনভারসেশনটা হবে, যেখানে আওয়ামী লীগ নেতারা থাকবেন, যেখানে আমরা শুনেছিলাম, প্রথমে শুনেছিলাম শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকবেন, পরে শুনেছিলাম যে ভিডিও প্রেজেন্স, কিন্তু এখন যেটা হচ্ছে যে তিনি আসলে একটি রেকর্ডেড অডিও ভাষণ প্রদান করবেন। তার ভাষণটি রেকর্ড করা হচ্ছে, তার 5 মিনিট 27 সেকেন্ড দীর্ঘ এই ভাষণে তিনি মূলত 3টি বিষয়ে কথা বলবেন। প্রথম হলো যে তিনি দেশবাসীর প্রতি আবেদন জানাবেন এই অবৈধ দখলদার ইনুজ সরকারের বিরুদ্ধে সর্বস্তরে প্রতিরোধ গড়ে তুলবার জন্য। দ্বিতীয়ত, তিনি মনে করেন যে বাংলাদেশ অর্থনীতি, বিদেশ নীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার পরিস্থিতি সব দিক দিয়েই ক্রমশ পিছিয়ে গেছেন। তিনি এই যে পিছিয়ে পড়া বাংলাদেশকে তিনি পুনর্বার আগের অবস্থায় ফিরিয়ে আনতে চান, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে চান, এবং তিনি বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশকে আগের মতো সমৃদ্ধশালী একটি দেশ গড়ে তুলতে চান, এবং যাদের কারণে বাংলাদেশের আজকে এই দুরবস্থা তাদের বিচার করবেন, এবং তিনি বিশ্বাস করেন যে তিনি এই কাজগুলো করে যদি আল্লাহ চান তাহলে তিনি বাংলাদেশের মাটিতেই মৃত্যুবরণ করতে চান। এবং তৃতীয়ত, তিনি বলছেন যে ডক্টর ইউনূসের যে বর্তমান পারফরমেন্স, এটা দেখে পুরো পৃথিবী বুঝে গেছে যে সে একটা ভণ্ড, প্রতারক এবং আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে তিনি এই দেশ ধ্বংসে মেতেছেন। আমি আউটলাইনগুলো দিলাম কারণ পুরো ভাষণটা আপনারা কালকে শুনতে পাবেন, অডিও রেকর্ডেড ভাষণ, এবং সেখানে আওয়ামী লীগের পক্ষে অনেকেই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।